নমস্কার। দেখুন, অপ্রিয় সত্যটা প্রথমে পরিষ্কার করে বলে দেওয়াই ভালো। হবে না। নেতাজির অন্তর্ধান রহস্যের সত্যটা যে কেন্দ্রীয় সরকার সামনে নিয়ে আসবে বা সব ফাইল উন্মোচন করবেন, তার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। অত্যন্ত ক্ষীণ। কেন এই কথা বলছি? সেই প্রসঙ্গে যাবার আগে একটু অন্য প্রসঙ্গে যাই। আমেরিকায় কী হচ্ছে সেটা শুনে নিই আগে। তবে তারও আগে আপনাদের অনুরোধ করব যে দয়া করে শেষ অবধি শুনবেন কি বলছি। আমার ভিডিওতে তো কোনো ঝাঁ চকচকে ভিডিওর কাজকর্ম থাকে না, কারুকার্য থাকে না, কোনো গ্রাফিক্স থাকে না। ফলে মানে আমি বকবক করি। আপনারা আশা করি সেটা শুনবেন, কেননা বিষয়টা গুরুত্বপূর্ণ। যদি আপনাদের উৎসাহ থাকে দয়া করে শুনবেন। এখন আমেরিকায় কি হচ্ছে? আপনারা অনেকেই জানেন যে রাষ্ট্রপতি নির্বাচন হওয়ার আগে ডোনাল্ড ট্রাম্প বারবার বলে এসেছিলেন যে ক্ষমতায় এলে প্রাক্তন আমেরিকান রাষ্ট্রপতি জন এফ কেনেডির হত্যা রহস্য নিয়ে যাবতীয় নথি গোপন রাখা হয়েছে এখনো অবধি, সব তিনি প্রকাশ করে দেবেন। সব মানে সব। এবং সেইটা নিয়ে এখন আলোড়ন চলছে। দেখুন, ফাইলগুলো বাইরে এলে কী জানা যাবে এক্স্যাক্টলি সেটা পরের কথা, পরের বিষয়। কিন্তু এই ফাইল প্রকাশ করার, গোপন নথি প্রকাশ করার যে প্রক্রিয়া, তার সঙ্গে আমাদের নেতাজি অন্তর্ধান রহস্য ভেদ করার যে ক্যাম্পেন, তার সঙ্গে কিছু সিমিলারিটি রয়েছে। কয়েকটি জিনিস অত্যন্ত প্রাসঙ্গিক। প্রথম কথা হচ্ছে যে কেনেডি মারা যান 1963 সালে। তিনি রাষ্ট্রপতি ছিলেন, তাকে খুন করা হয়েছিল এবং তা নিয়ে কোনো মতবিরোধ নেই। প্রশ্নটা হচ্ছে যে কে খুন করেছিল, কেমন করে হলো, তার পেছনে কী রহস্য ছিল সেইটা। খুন তো হয়ে গেছিলেন, সেটা নিয়ে কোনো রহস্য নেই। এখন আজকে 2025 সালে সেইটা নিয়ে কথা হলেও কিন্তু কেউ অভিযোগ তুলছে না, তাদের বুদ্ধিজীবীরা কিন্তু অভিযোগ করছেন না যে এত পুরনো জিনিসপত্র ঘেঁটে আর কি লাভ, যা হওয়ার তা তো হয়েই গেছে, যেমন আমরা করে থাকি সাধারণত বাঙালিরা বিশেষ করে। সেটা কিন্তু কেউ করছেন না। এটাও কেউ প্রশ্ন করছেন না যে এই পাবলিক ট্যাক্স পেয়ারের খরচায় কেন এইসব পুরনো কাসুন্দি ঘাটা, এসব করার কি প্রয়োজন, করে দেশের কি লাভ, কেউ বলছেন না। আবার এটাও খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যে সবাই জানেন যে এইসব নথিপত্র প্রকাশ হলে শুধু যে পুরনো বড় বড় নাম কালিমালিপ্ত হবে বা হতে পারে তার সম্ভাবনা রয়েছে তাই নয়, যে প্রতিষ্ঠানগুলো যাদের দিকে এতদিন ধরে আঙুল তোলা হয়েছে তাদের প্রতি আরও প্রশ্ন উঠবে এবং তাদেরও ইমেজ টার্নিশ হতে পারে। এত সত্ত্বেও কিন্তু এই নতুন ডিক্লাসিফিকেশন প্রসেসটা করা হচ্ছে পুরো দমে। টাস্ক ফোর্স বানানো হয়েছে। তার নির্বাচন পূর্ব প্রতিশ্রুতি রেখে ডোনাল্ড ট্রাম্প কাজটা হাত দিয়েছেন এবং পুরো দমে এগিয়ে যাচ্ছেন। এবং সবচেয়ে বড় কথা কি জানেন? এই প্রক্রিয়াটা শুরু হওয়ার পর হাজারে হাজারে এমন সব নথি বেরিয়ে আসছে যাদের অস্তিত্বটাই আগে স্বীকার করা হয়নি, যে এই নথিগুলো যে ছিল তার অস্তিত্বটাই স্বীকার করা হয়নি। আজকে জানা যাচ্ছে যে এইসব ছিল। ফলে টাস্ক ফোর্স এগুলো নিয়ে সব নড়াচড়া করবে, দেখবে, ঘাঁটবে এবং পাবলিক ডোমেনে রাখা হবে যাতে জনগণ জানতে পারেন তার ভেতরে কি আছে এবং আসল সত্যটা কি। এটা হচ্ছে কেনেডি হত্যা রহস্য নিয়ে আপাতত আমেরিকায় যা হচ্ছে। এখান থেকে আমাদের কি শেখার আছে, কি জানার আছে? আমার ধারণা ছিল কিছু শেখার আছে, জানার আছে। কিন্তু এইটা নিয়ে আমি ফেসবুকে একটা পোস্ট করার পর কলকাতা থেকেই এক ছাত্রী আমাকে মেসেজ করলো যে সে তার বয়োজ্যেষ্ঠদের সঙ্গে এটা নিয়ে আলোচনা করেছে এবং তাদের মতামত হচ্ছে, আরে আমেরিকা শক্তিশালী দেশ, ওদের দেশে এসব হতে পারে, আমাদের দেশে কি আর হবে? আমাদের দেশে কি আর রাজনৈতিক দলগুলো বা নেতাগুলো নিজেদের স্বার্থবিরোধী কোনো কাজ করবে? আমাদের দেশে এসব হবে না। অর্থাৎ একটা ডিফিটিস্ট মেন্টালিটি প্রথম থেকেই, যে কী হবে, এসব করে কিছু লাভ নেই, কিছুই হবে না, মানে ধরে নিয়েই বসে আছি। যদি এই মানসিকতা হয় তাহলে সেটা সত্যি হতে বাধ্য, তাহলে কিছুই হবে না। এখন তুলনাটা আনি আমাদের দেশের সঙ্গে। সমস্যাটা কোথায়? সবচেয়ে বড় তুলনা যেটা, যে রাষ্ট্রপতি হওয়ার আগে ট্রাম্প প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সব নথিপত্র, কাগজপত্র প্রকাশ করে দেওয়া হবে, সেটা কাজ হাত দিয়ে দিয়েছেন এবং হচ্ছে, পুরোদমে হচ্ছে। এই যে কেন্দ্রীয় সরকারে বিজেপি ক্ষমতায় রয়েছে, ক্ষমতায় আসার আগে 2014 সালে অবধি
তারা কিন্তু এক নাগাড়ে বলে গেছে যে তারা ক্ষমতায় এলে নেতাজির অন্তর্ধান রহস্য ভেদ করবে, সব সত্য প্রকাশ করবে, সব নথি প্রকাশ করবে। 10 বছরেরও বেশি হয়ে গেছে, আজও কিন্তু সে প্রতিশ্রুতি তারা রাখেননি। অথচ 2006 সালে যখন মুখার্জি কমিশনের রিপোর্ট অন্যায়ভাবে খারিজ করে দেওয়া হয়, কংগ্রেস সরকার, মনমোহন সিং গভর্নমেন্ট যখন অন্যায়ভাবে খারিজ করে দেয়, তখন কিন্তু সংসদের বাইরে এবং সংসদের ভেতরে যে তীব্র প্রতিবাদ হয়েছিল, বিজেপি তার নেতৃত্ব দিয়েছিল। আজকে হয়তো বিজেপি নেতাদের সে কথা মনে পড়ে না বা তারা মনে করতে চান না। এতটাই তাদের মানসিকতার পরিবর্তন হয়েছে যে তারা একটি রাইট টু ইনফরমেশন অ্যাক্টের অধীনে একটা অ্যাপ্লিকেশনের জবাবে বলেন যে তারা ওই ইউপিএ সরকারের সিদ্ধান্ত নিয়েই চলছেন। অর্থাৎ সিদ্ধান্তটা কংগ্রেস সরকারের ক্যাবিনেট নিয়েছিল, সেই ক্যাবিনেটের সিদ্ধান্ত বিজেপি গ্রহণ করেছে এবং সেটা নিয়েই তারা চলছে। অন্যান্য সব ব্যাপারে বিরোধ করলেও এই নেতাজি সংক্রান্ত ব্যাপারে কিন্তু বিজেপির সঙ্গে কংগ্রেসের আর কোনো বিরোধ দেখা যাচ্ছে না। এই উত্তরটা জানাজানি হওয়ার পর মিডিয়াতে যখন প্রচণ্ড হইচই হয়, তখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক একটা ক্ল্যারিফিকেশন ইস্যু করে। সেটা কি ছিল? তাদের তরফে বলা হয় যে ইউপিএ সরকারের ক্যাবিনেটের ডিসিশন তারা গ্রহণ করে নিয়েছেন এবং সেটা অনুযায়ী চলছেন, কিন্তু যদি কোনো নতুন তথ্য সামনে আসে বা তুলে ধরা হয়, তখন তারা গোটা বিষয়টা আবার পুনর্বিবেচনা করবেন। এখন তারপরে কি আর কিছু আসেনি? 2019 সালে আমরা কনান্ড্রাম প্রকাশ করি, সব নতুন তথ্য জনগণের সামনে রাখা হয়। সরকারের তরফে যে সেটা অজানা তা তো বলতে পারি না, সবাই তারা খবরের কাগজে পড়েন, মিডিয়ার যে ডিসকাশন হয়, ডিবেট হয়, সেসবও দেখেন, সব কিছুর উপর নজর রাখেন, তারা জানেন, কিন্তু কিছু করেননি। তাও সেটা ধরে নিলাম, আপাতত তর্কের খাতিরে ধরে নিলাম সেটা খুব কন্ট্রোভার্সিয়াল ইস্যু, সেই জন্য সেটাকে নিয়ে কোনো কিছু করা হয়নি। কিন্তু এখন যে বইটা আমরা প্রকাশ করেছি, দ্য মোস্ট ডিসেপশন, সেখানে এই কেন্দ্রীয় সরকারেরই ডিক্লাসিফাইড নথি থেকে তুলে ধরে আমরা দেখিয়েছি যে নেতাজির প্লেন ক্র্যাশে মৃত্যুর ঘটনাটা মিথ্যা, সাজানো। শুধু তাই নয়, দশকের পর দশক ধরে সরকারের পর সরকার সেই সত্যটাকে চাপা দিয়ে এসেছেন। এটা সরকারি ফাইল থেকেই এই তথ্যটা বেরিয়ে এসছে এবং আমরা অন্যান্য দেশের নথিও ব্যবহার করেছি, কিন্তু সেটা অ্যাজ করবোরেটিং এভিডেন্স, যে বাইরের দেশ থেকে আমরা যেটুকু জানতে পারছি সেটা আমাদের দেশের সরকারি ফাইলেই আছে। চেষ্টা করলেই সেটা জানা যেত, কিন্তু সেই চেষ্টাটা হয়নি। আজকে আমরা সেটা করে আপনাদের হাতে তুলে দিয়েছি। এখন সবার মনে যে প্রশ্নটা বড় হয়ে দেখা দিয়েছে সেটা হলো যে বিজেপির এই পরিবর্তনটা কেমন করে হলো? কেন বিজেপি সরকারে আসার পর কিছু করছে না? সত্যি কথাটা কেন বাইরে আসছে না? এর উত্তর অনেক কটা রয়েছে, আমরা অনেক জায়গায় সেটা আলোচনা করেছি, আপনাদের সামনে তুলে ধরেছি কারণগুলো। তবু এখানে সংক্ষেপে কয়েকটা বলি। এর অন্যতম বড় কারণ হলো যে এই কাহিনীর, এই নেতাজির বিমান দুর্ঘটনায় মৃত্যুর কাহিনীর যে সূত্রপাত, সেটা এত আগেকার, এত পুরনো, প্রায় 80 বছর আগেকার, এবং তার ওপরে লেয়ার চাপতে 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 গোটা বিষয়টা এত জটিল হয়ে দাঁড়িয়েছে। এখন হঠাৎ করে সেই সত্যটা সব প্রকাশ করে দিলে তার যে প্রতিক্রিয়া কী হবে জনমানুষে, সেটা নিয়ে কারোর কোনো পরিষ্কার ধারণা নেই। আমি আমলা এবং রাজনৈতিক নেতাদের কথা বলছি। তাদের ডিসিশন নিতে গেলে তো একটা রিস্ক অ্যাসেসমেন্ট করতে হয়। সেই রিস্কটা যে কী, কোন লেভেলের, সেটা নিয়ে আমার ধারণা যে তারা পরিষ্কারভাবে ভাবনা চিন্তা করেননি বা তাদের পরিষ্কার ধারণা নেই। তবে একটা ভয় রয়েছে, যে ভয়ের কথা আমরা প্রথম শুনি 2007 সালে, যখন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব সেন্ট্রাল ইনফরমেশন কমিশনকে কনফিডেন্সিয়াল চিঠি লিখে জানায় যে নেতাজি সংক্রান্ত বা নেতাজি অন্তর্ধান রহস্য সংক্রান্ত সব নথি যদি প্রকাশ করা হয়, তাহলে দেশে আইন শৃঙ্খলার সমস্যা হবে, অবনতি হবে এবং দাঙ্গা লাগারও আশঙ্কা রয়েছে, বিশেষ করে পশ্চিমবঙ্গে। এটা হলো ভয়ের কথা। তবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের লিখিত জবাব যখন এটা, তখন এটাকে সিরিয়াসলি নিতে হয়। মানে খুব ভাবনা চিন্তা না করে হঠাৎ করে লিখে দিচ্ছেন এমন তো হয় না। আর এই কথাটা উড়িয়ে দেওয়া যেতে পারে না। তার মূল কারণ হচ্ছে যে
আজকে যদি কেন্দ্রীয় সরকার স্বীকার করে নেয় যে বিমান দুর্ঘটনায় নেতাজির মৃত্যু হয়নি, তাহলেই যে প্রশ্নটা স্বাভাবিকভাবে উঠে আসবে এবং যার উত্তরও দিতে হবে যে বিমান দুর্ঘটনায় যদি নেতাজির মৃত্যু না হয়ে থাকে তাহলে তার হলোটা কি, সেটাও তো বের করতে হবে খুঁজে। তখন ডেঞ্জারাস টেরিটরিতে পা দেওয়া হবে। ডেঞ্জারাস টেরিটরি কেন বলছি, যারা কনন্ড্রাম পড়েছেন তারা বুঝতে পারবেন। এছাড়া আরও একটা কারণ রয়েছে, সেটা হচ্ছে রাজনৈতিক আদর্শগত কারণ। এখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার ব্যক্তিগত নেতাজি প্রীতি সবারই জানা থাকলেও দল হিসেবে নেতাজি কিন্তু বিজেপির আইডিওলগ নন, বিজেপির আইকন নন, যেমনটা নন কংগ্রেসেরও, যেমনটা নন বামপন্থী দলগুলোরও। নেতাজিকে কোনো দলের আদর্শের সঙ্গে ফিট করা যেতে পারে না, এবং সেই জন্য প্রতিটা দলেই নেতাজির আদর্শের বিরুদ্ধে একটা মতবাদের চোরা স্রোত সবসময় রয়েছে, যেটা খুবই শক্তিশালী। আমি এই জন্যেই নেতাজির যে জীবনীটা লিখেছিলাম তার নাম দিয়েছিলাম বোস দ্য আনটোল্ড স্টোরি অফ অ্যান ইনকনভিনিয়েন্ট ন্যাশনালিস্ট। সবারই পক্ষেই তিনি অসুবিধাজনক। নেতাজির আদর্শ হলো জাতীয়তাবাদ, দক্ষিণপন্থাও নয়, বামপন্থাও নয়, এবং কংগ্রেসের লেফট অফ সেন্টার যে আইডিওলজি সেটাও নয়। এবং কংগ্রেসের তো পুরনো ইতিহাস সুভাষচন্দ্রকে মার্জিনালাইজ করার সব রকমের প্রচেষ্টা। এবং সবচেয়ে বড় দুঃখের কথা হলো আজকে কংগ্রেস এবং বিজেপির মধ্যে প্রধান লড়াইটা হচ্ছে এইটা দেখানোর জন্য যে কে কত বড় গান্ধী ভক্ত। এবং এটা আমরা সবাই বুঝি যে যেখানে গান্ধী ভক্তিকে তুলে ধরা হবে, গান্ধীকে শো পিস বানানো হবে, সেখানে সুভাষচন্দ্রকে স্থান দেওয়া শক্ত, যদি অসম্ভব না বলি তাহলেও বলতে হবে শক্ত। এবং এই স্বাধীনতার পর থেকে যে গান্ধীয়ান ন্যারেটিভ তৈরি করা হয়েছে, অর্থাৎ ভারতের স্বাধীনতা এসছে অহিংসা এবং সত্যাগ্রহ দ্বারা, এবং তার পরবর্তীকালে ভারত চলেছে গান্ধীজির মহান আদর্শের পথে। আমরা জানি এটা কেউটাই সত্যি নয়, সবাই জানি এটা সত্যি নয়, কিন্তু তবুও এই ন্যারেটিভ, প্রতিটা দেশের একটা ন্যারেটিভ থাকে, একটা ইমেজ বিল্ডিং থাকে। ভারত তার ইমেজ বিল্ডিং করেছে, ন্যারেটিভ তৈরি করেছে এই গান্ধীবাদের একটা ভুয়ো তত্ত্বকে ধরে। এখন সুভাষচন্দ্রের সম্বন্ধে কথা বলতে হলে বা সত্যিটা প্রকাশ করতে হলে এই যে 80 বছরের ন্যারেটিভ, সেটা এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে যাবে, এবং সেটাকে তুলে ধরার জন্য যারা সক্রিয় অংশ নিয়েছেন তাদের ইমেজও কালিমালিপ্ত হবে। কেননা এই ন্যারেটিভকে তুলে ধরতে হলে সুভাষকে চাপা দিতে হবে, এবং যারা এই ন্যারেটিভকে তুলে ধরে এসেছেন, রেখে এসেছেন, তারা কিন্তু অ্যাক্টিভলি সুভাষচন্দ্রকে মার্জিনালাইজ করার চেষ্টা করে এসেছেন। এই দুটো মূল কারণ। অন্যান্য কারণও আছে, কিন্তু সেগুলো নিয়ে বিশদ আলোচনা করার প্রয়োজন এখন নেই, কারণ আমার মূল বক্তব্যটা অন্য জায়গায়। মূল বক্তব্য বা মূল প্রশ্ন হলো এটা যে কি করা যেতে পারে, এমন কি করা যেতে পারে, এখন আমাদের কর্তব্যটা কি, যা করলে সরকার পূর্ণ সত্যটা প্রকাশ করবে। দেখুন, রাজনৈতিক দলের যা চরিত্র সেটা মূলত হলো দুটো। এক, ক্ষমতায় আসার জন্য তারা লোকের যা ভালো লাগে শুনতে সেটা বলে, সেটা বলতে ভালোবাসে। সেই জন্যই ক্ষমতায় আসার আগে বিজেপি বলতে কোনো দ্বিধা করতো না, বছরের পর বছর বলে গেছে যে তারা ক্ষমতায় এলে নেতাজি অন্তর্ধান রহস্য ভেদ করবেন, সত্যিটা বলবেন, কেননা লোকে সেটা শুনতে পছন্দ করে। কিন্তু ক্ষমতায় এসে যাওয়ার পর কিন্তু এই প্রায়োরিটিটা পাল্টে যায়। যে কোনো রাজনৈতিক দলই ক্ষমতায় আসার পর তার মূল লক্ষ্যটা কী হয়? ক্ষমতাকে হাতে ধরে রাখা, যাতে 5 বছর পর আবার ক্ষমতায় ফিরে আসা যায় নির্বাচনে জিতে। এখন এই নেতাজির ইস্যুটা হচ্ছে খুব বিতর্কিত ইস্যু, কন্ট্রোভার্সিয়াল ইস্যু, এবং যে কোনো দলের পক্ষে রিস্কি ইস্যু। একটা ইনসেন্টিভ থাকতে হবে তো যে কোনো রাজনৈতিক দলের, যা আমি একটা বিতর্কিত ইস্যু হাতে নেব, তুলব, তার জন্য একটা প্রিপারেশন দরকার হয়, তার জন্য একটা এটা বোঝা প্রয়োজন হয় যে এই কাজটা শত ঝুঁকি নিয়ে করলেও এর যে ইলেকটোরাল রিটার্নস সেটা আমাদের পক্ষে ভালো হবে, আমাদের ফেভারে যাবে, আমরা ভোট পাবো, লোকে আমাদের ভালো চোখে দেখবে। এখানে কিন্তু সেটা এখনও পরিষ্কার নয় যে এই কাজটা করলে তারা যে বেশি ভোট পাবে বা তাদের প্রতিনিধিরা যে জিতবে সেটা পরিষ্কার নয়। এটা কেন্দ্রে বিজেপির পক্ষে যেমন প্রযোজ্য,
সমানভাবে প্রযোজ্য পশ্চিমবাংলায় যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস তাদের প্রতিও। কেন? তার কারণ হচ্ছে যে দেখুন, এটা এমন একটা ইস্যু যে সাধারণ লোকে মনে করে যে যে এই কাজটা করবে সেই ভোট পাবে, জনতার সমর্থন পাবে। এটা সাধারণ লোকে এইভাবে ভাবলেও কিন্তু রাজনৈতিক দলগুলো এইভাবে ভাবে না। তারা তো রাজনীতিতে রয়েছে, মাঠে ঘাটে রয়েছে, তারা লোকের পালস বোঝে। আমরা নেতাদের সঙ্গে তো কথা বলছি, আমরা বুঝছি যে তাদের কনফিডেন্সটা তারা পাচ্ছেন না লোকের কাছ থেকে, যে এইটা করলে ভোট পাওয়া যাবে। ফলে যেমনি কেন্দ্রে বিজেপি কিছু প্রোঅ্যাক্টিভলি করতে চাইছে না, এই ইস্যুটা নিয়ে অদ্ভুতভাবে তৃণমূল কংগ্রেসও কিন্তু কেন্দ্রের ওপর চাপ দিচ্ছে না। অথচ হাজার অন্যান্য ইস্যু নিয়ে দুজনের, এই দুটো দলের মধ্যে সারাদিন লড়াই ঝগড়া চলছে, কিন্তু এই নেতাজিকে নিয়ে কিন্তু সেটা হচ্ছে না। সেটা বছরে ওই একদিন তোলা থাকে, 23শে জানুয়ারি, আমার ট্যাবলো ভালো না, তোমার ট্যাবলো ভালো, আমার ট্যাবলো কেন গেল না, তোমরা কেন এটা করলে, কেন দেশপ্রেম দিবসকে নাম চেঞ্জ করে পরাক্রম দিবস করলে, এই 23শে জানুয়ারির জন্য তোলা থাকে যাবতীয় ঝগড়া। কিন্তু পশ্চিম বাংলা থেকে যে চাপ দিয়ে এটা করানো যেতে পারে, সেই কথাটা তৃণমূল কংগ্রেস কিন্তু এখনো মেনে নেয়নি বা বোঝেনি। যদি বুঝতো তাহলে এর থেকে বড় অস্ত্র আর হতে পারতো না। কেননা ভেবে দেখুন, যদি এইটা জনগণের সমর্থন পাওয়া যাবে, এটা যদি তৃণমূল কংগ্রেসকে বোঝানো যায়, তাহলে তৃণমূল কংগ্রেস তো বাংলার হয়ে কাজ করার দাবি করে, বাংলাকে রিপ্রেজেন্ট করার দাবি করে, তাহলে সেটা কেন করছে না? এখানে আপনারা দয়া করে এই দলীয় রাজনীতিটাকে নিয়ে আসবেন না, যে মোদিকে ভালো লাগে তাহলে মমতার সঙ্গে কথা বলবো না, বা মমতার সঙ্গে তুলনা করবেন না, বা মমতাকে ভালো লাগে তাহলে মোদির ব্যাপারে কথা বলবো না। দেখুন, প্রসঙ্গটা এখানে মোদি আর মমতার নয়। নরেন্দ্র মোদি হচ্ছে দেশের প্রধানমন্ত্রী। নরেন্দ্র মোদি হচ্ছেন দেশের প্রধানমন্ত্রী। হি রিপ্রেজেন্টস দ্য পিপল অফ দিস কান্ট্রি। সিমিলারলি মমতা বন্দ্যোপাধ্যায় হচ্ছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। শি রিপ্রেজেন্টস দ্য পিপল অফ ওয়েস্ট বেঙ্গল। এনারা রিপ্রেজেন্টেটিভ, পাবলিক রিপ্রেজেন্টেটিভ। আপনার আমার রাজনৈতিক ব্যক্তিগত পছন্দ অপছন্দের জায়গাটা এটা নয়। দলীয় রাজনীতি করার জন্য হাজারো জিনিস রয়েছে, সেখানে করুন, সেখানে আমার কিচ্ছু বলার নেই। কিন্তু যেখানে এত বড় একটা ইস্যুকে রিজলভ করতে হবে, সেখানে দয়া করে ওই ক্ষুদ্র দলীয় রাজনীতিকে এইভাবে আনবেন না। তাহলে এই অবস্থায় কী করা যেতে পারে? প্রথমে বলি আমরা কি করছি। আমরা যে চেষ্টা করছি সেটা হচ্ছে, এই যে একটা বেনিফিট আছে এই বিষয়ে পদক্ষেপ নিলে যে সমর্থন পাওয়া যাবে, জনসমর্থন পাওয়া যাবে, এবং হয়তো ভোটও বেশি পাওয়া যেতে পারে, সেইটা বোঝানোর চেষ্টা করছি এই রাজনৈতিক দলগুলোকে। তা সে বিজেপি হোক বা তৃণমূলই হোক, আমাদের বাছবিচার নেই, আমরা সবারই সঙ্গে কথা বলছি। এই কলকাতায় গিয়েছিলাম, সব দলীয় নেতাদের সঙ্গেও কথা হয়েছে, এবং আমরা বোঝানোর চেষ্টা করছি। অন্যান্য জায়গাতেও গিয়েও যেখানে যেখানে দেখা হচ্ছে শীর্ষ নেতাদের সঙ্গে, তাদেরকে বোঝানোর চেষ্টা করছি যে এটা নিয়ে কিছু করলে তার একটা পজিটিভ অ্যাসপেক্ট আছে, একটা বেনিফিট আছে, আপনাদের এইটা একটা ইনসেন্টিভ রয়েছে কিছু করার, আপনারা দয়া করে করুন। কি করবেন সেটাও বলে দিচ্ছি, কি করা যেতে পারে সেটাও বলে দিচ্ছি। এটা এক রাজনৈতিক লেভেলে হলো। দ্বিতীয়, আমরা যেটা করছি, যে এই রাজনৈতিক দল ও নেতাদের বোঝাতে গেলে যে জিনিসটা সবচেয়ে বেশি কার্যকর, সবচেয়ে বেশি উপযোগী, সেটা হলো প্রেশার অফ পাবলিক ওপিনিয়ন, অর্থাৎ জনমতের চাপ। এই জনমতের যে চাপ, তার ভিত্তিতেই একটা গণতান্ত্রিক দেশে, গণতান্ত্রিক কাঠামোতে রাজনৈতিক দলগুলো বিশেষ কোনো কাজ হাতে তোলে। সেখানে জনগণের দাবির ভিত্তিতে কাজ হয়। সেখানে যদি জনগণেরই উৎসাহ না থাকে, তাহলে কেন তারা করতে যাবে, কি কারণে? তো এই জনমতের চাপ সৃষ্টি করার জন্য আমাদের প্রয়োজন যত সম্ভব লোকের কাছে পৌঁছে যাওয়া। সেটা আমরা করছি বিভিন্ন টপ লেভেল, মিডিয়াম লেভেল, বা যে ধরনেরই পডকাস্টার আছেন তাদের সঙ্গে শো করছি, সেশন করছি, আপনারা দেখে থাকবেন। একের পর এক লাগাতার হয়ে চলেছে, আরও আসছে। বই আমরা লিখে যাচ্ছি। হ্যাঁ, এখানে আবার একদল লোক রয়েছেন, বিশেষ করে বাঙালিরা, আমি মানে ঢাক ঢাক গুড়গুড় করতে চাই না, পরিষ্কার করে বলি, এই যে সিনিসিজম, এই যে অভিযোগ আছে, এটা বিশেষ করে বাঙালিদের কাছ থেকে আসছে, ক্ষুদ্র একদল বাঙালিদের কাছ থেকে। ওহো, এরা তো বই লিখে ব্যবসা করছে, নেতাজির নামে লাখ টাকা কামাচ্ছে। যারাই কথা বলেন তাদের থেকে বড় নির্বোধ
বোধহয় এই পৃথিবীতে কেউ নেই। কেননা তারা জানেন না বা বোঝেন না যে একটা জটিল বিষয় সবাইকে বোঝাতে গেলে বই লেখা ছাড়া কোনো রাস্তা নেই। শুধু লেকচার দিয়ে বা পডকাস্ট করে পুরো জিনিসটা বোঝানো যায় না। দ্বিতীয়ত, আমাদের দেশে এই ধরনের বই লিখে কেউ কোনোদিন বড়লোক হয়নি। আমরা মিষ্টি প্রেমের গল্প লিখি না, ভূতের গল্প লিখি না, গোয়েন্দা কাহিনী যেটা গল্পের কাল্পনিক গোয়েন্দা কাহিনী সেটাও লিখি না। সেই ধরনের বই লিখে বা মোটিভেশনাল সেলফ হেল্প বই লিখে প্রচুর বই বিক্রি হয়, সেইখানে বড়লোক হওয়া যেতে পারে। সেখানে আপনারা যেমনি জানেন চেতন ভগত, অমিশ, এই ধরনের অঙ্কুর ওয়ারিকু, এই ধরনের প্রচুর লোকজন আছে যারা মানে সেলিব্রিটি অথার। এরা বই লেখেন, লোকে পাগলের মতো কেনে, কতটা পড়েন ভগবানই জানেন, কিন্তু কেনে, তারা টাকা পাঠান। আমরা বই বিক্রি করে যে বড়লোক হয়ে যাচ্ছি, মানে এটা যে বলতে পারে তার সঙ্গে কোনো আলোচনাতেই যেতে চাই না, তাদের দূরে সরিয়ে রাখাই ভালো। যাই হোক, মূল কথায় ফিরে আসি যে আমরা এই বইগুলো লিখে যাচ্ছি একের পর এক, সব তথ্য প্রমাণ আপনাদের হাতে তুলে দেওয়ার জন্য। 20 বছর ধরে যে পরিশ্রম করে দেওয়ালে মাথা ঠুকে লোকের সঙ্গে লড়াই করে নানা রাস্তা দিয়ে যে তথ্য প্রমাণ আমরা জোগাড় করেছি, সেটা অ্যাজ আ প্যাকেজ আমরা আপনাদের হাতে তুলে দিচ্ছি। তার মাধ্যমে একমাত্র বইই হতে পারে, আর কিছু হতে পারে না। আমরা বিভিন্ন নিউজ পোর্টাল বা খবরের কাগজে, জার্নালে লেখালেখি করছি যাতে সেই ধরনের লোকজনও পড়েন এবং জানতে পারেন। অর্থাৎ পাবলিক অ্যাওয়ারনেস যেটা, সেটাকে তোলার চেষ্টা করছি আরও বেশি করে। কেননা লোকে জানতে পারলে তবেই তারা এটা নিয়ে কথা বলবেন এবং তাতেই জনমতের ছাপের সৃষ্টি হবে। সেটা না হলে তো জনমতের প্রেশার তৈরি হবে না। তো সেটা করতে গেলে এই পাবলিক আউটরিচটা খুব দরকার। বিভিন্ন জায়গায় আমরা যাচ্ছি, প্রেজেন্টেশন দিচ্ছি, লেকচার দিচ্ছি, বিভিন্ন লিড ফেস্ট থেকে আমাদের দেখা হচ্ছে, সেখানে গিয়ে এই নিয়ে কথা বলছি। তো এইভাবে আমরা পাবলিক আউটরিচটাকে করে যাচ্ছি যাতে লোকে আরও বেশি জানে এবং আরও বেশি কথা বলেন। এর সঙ্গেই চলছে নতুন তথ্য প্রমাণ সংগ্রহের কাজ। এমন নয় যে আমাদের কাজ শেষ হয়ে গেছে, এমন অনেক জিনিস আছে যেগুলো আমরা এখনও জানি না, সেগুলোকে খুঁজে বের করার চেষ্টা করে যাচ্ছি। যেটা আমাদের মানে ঠিক কীভাবে করছি সেটা তো কেন প্রকাশ্যে বলা যায় না, কারণ ওটা একটা ইনভেস্টিগেটিভ প্রসেস, তো তার ডিটেল পাবলিকলি বলে দেওয়া যায় না। কিন্তু পড়ে যাচ্ছি, বিশ্বাস করুন করছি। এখন অনেকে আমাদের বলেন যে আপনারা সুপ্রিম কোর্টে গিয়ে মামলা করছেন না কেন, বা হাইকোর্টে মামলা করছেন না কেন। দেখুন, এটা অ্যাট্রাকটিভ অপশন, শুনতে ভালো লাগে থিওরিটিক্যালি, কিন্তু ঘটনাটা কোর্টে যেভাবে হয়, আমাদের থিওরিটিক্যাল নলেজ দিয়ে তো কোর্ট চলে না। একটা পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন, এখন কোর্ট অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। আর এই ম্যাটারটার খুব বাজে ইতিহাস রয়েছে। কেননা বেশিরভাগ জাজ যারা, তারা মনে করেন এটা একটা পুরনো ঐতিহাসিক ডিবেট যার রেলেভেন্স এখন নেই। এক্সেপশনাল কিছু জাজ থাকেন যারা অর্ডার পাস করেন, যেমনি জাস্টিস প্রভাশঙ্কর মিশ্র ছিলেন কলকাতা হাইকোর্টের জাজ, যিনি ওই 1997 সালে অর্ডারটা দিয়েছিলেন বলে মুখার্জি কমিশন গঠিত হয়েছিল। যেমনি 2011 সালে এলাহাবাদ হাইকোর্ট অর্ডার দিয়েছিল বলে গুমনামি বাবা মিউজিয়াম তৈরি হয়েছে এবং গুমনামি বাবার কমিশন, ইনকোয়ারি কমিশন বসানো হয়েছিল। এগুলো এক্সেপশনাল কেস। এখন ঘটনা হচ্ছে যে একটা কোর্টে যেতে গেলে জজ সাহেব যে শুনবেন আমাদের কথা, সেটা এনশিওর করার জন্য আমাদেরকে একদম টপমোস্ট লেভেলের কোনো লয়ারকে ধরতে হবে। এবং যে কোনো টপমোস্ট লেভেল লয়ারের ফিস কত সেটা আপনারা জানেন। লাখে লাখে টাকা খরচা করতে হবে প্রতিটা হিয়ারিংয়ে। আমাদের অবস্থা নুন আনতে পান্তা ফুরোয়। সেখানে আমরা ওই টাকা দিয়ে কেমন করে লয়ার ভাড়া করব সেটা যদি কেউ বলে দেন, বাধিত হব। আর তাছাড়া যদি পৌঁছেও যাই কোনো রকমে, মানে আকাশ কুসুম কল্পনা করে ধরে নিলাম যে আমরা একজন টপ লয়ার পেলাম, তিনি কোর্টে গিয়ে দাঁড়ালেন, কোনো কারণে জজ সাহেবের যদি মুড খারাপ হয় বা তিনি যদি এই বিষয়টা নিয়ে ইন্টারেস্টেড না হন, পাবলিক ইন্টারেস্ট লিটিগেশন তো খারিজ যদি করে দেন, একটা ব্যাড প্রেসিডেন্স তৈরি হয়ে যাবে এবং জনমানুষের এটাই ধারণা তৈরি হবে যে এই কেস তো কোর্টই খারিজ করে দিচ্ছে। আপনাদের বুঝতে হবে যে এই কেসটা লিগাল আর নেই, এটা এখন পুরোপুরি রাজনৈতিক, এবং এই কেসের সমাধান হবে কি হবে না সেটা নির্ভর করছে রাজনৈতিক সদিচ্ছার উপরে। ফলে এর সমাধান যদি আমরা চাই, আমাদের যা করতে হবে সেটা হচ্ছে রাজনৈতিক দল এবং নেতাদের উপরে চাপ সৃষ্টি করা। তার জন্য কি কর্তব্য, সেখানে আসে আপনাদের
রোল, আপনাদের দায়িত্ব। আপনারা কি করবেন? আমি এতক্ষণ ধরে বললাম যে রাজনৈতিক দলগুলো কেন কিছু করছে না, এতক্ষণ ধরে বললাম আমরা কিভাবে কি করার চেষ্টা করে যাচ্ছি এত প্রতিকূলতা সত্ত্বেও। এখন আপনাদের কি করা প্রয়োজন? আপনারা প্রশ্ন করছেন যে রাজনৈতিক দলগুলো কেন কিছু করছে না, কিন্তু প্রশ্নটা হওয়া উচিত যে কেন্দ্রে সরকারে থাকা বা রাজ্যে সরকারে থাকা দলগুলো কেন করবে, কি কারণে করবে, সেটা ভেবে দেখেছেন কি? কেন করবে? ইনসেন্টিভটা কোথায়? তারা কি পাবেন এটা করে? কোনো দলই সরকারে চ্যারিটি করার জন্য বসেনি। পাওয়ার ইজ দ্য মেন কম্পোনেন্ট এলিমেন্ট অফ গভর্নমেন্টস, অফ পলিটিক্যাল পার্টিস। ক্ষমতা চাই সবারই, যে ইস্যু ক্ষমতায় থাকতে সাহায্য করবে তারা সেই কাজটা করবেন। তাহলে আপনারা কি করবেন? আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে এই যে প্রেশার অফ পাবলিক ওপিনিয়ন, জনমতের চাপ, এটা সৃষ্টি করা। কেমন করে করবেন? দুটো তিনটে উপায় রয়েছে। এক, হাত জোর করে বলছি, আমাদের লেখা বইগুলো দয়া করে মন দিয়ে পড়ুন, পড়ে আলোচনা করুন। এতে অনেক নতুন তথ্য রয়েছে, এমন এমন সব তথ্য রয়েছে যা আপনাদের চমকে দেবে। এখন শুধু মুখে আমি সুভাষ ভক্ত, নেতাজি ভক্ত বলে, নেতাজি প্রেমী বলে তো লাভ নেই, সেটা তো একটু কাজেও করে দেখাতে হবে। তো সেটা দয়া করে বইগুলো পড়ুন। আমরা যে পোস্টগুলো করি সোশ্যাল মিডিয়াতে, সেগুলোকে দয়া করে শেয়ার করুন, এনগেজমেন্ট বাড়ান, যাতে আরও নতুন লোক আসে, আরও নতুন লোক জুড়ে যায় আমাদের এই মুভমেন্টের সঙ্গে। যত বেশি লোক আসবেন, যত বেশি দল ভারী হবে, তত বেশি পাবলিক প্রেশার তৈরি হবে সরকারের উপরে। এখন সোশ্যাল মিডিয়ায় মেন প্ল্যাটফর্ম, বিতর্ক সেখানে যত বেশি হবে তত বেশি এফেক্টিভ হবে এই ক্যাম্পেন। আপনারা আমাদের সাহায্য করুন, আমাদের লেকচার, প্রেজেন্টেশন এগুলো বিভিন্ন জায়গায় অর্গানাইজ করাতে। অনেকে আছেন করাচ্ছেন, কিন্তু সংখ্যায় খুব কম। বিভিন্ন এডুকেশনাল ইনস্টিটিউশনে, ক্লাবে, বা ইভেন ছোট শহরে আপনাদের যা প্রতিষ্ঠান যেখানে যা রয়েছে, আপনারা অর্গানাইজ করলে একটা লেকচারে 600-700 লোক এসেই যান। বাঁকুড়া, বর্ধমান অবধি আমরা সেই জনসংখ্যা দেখেছি, দুর্গাপুরে দেখেছি 400 লোক হতে। কলকাতায় কিন্তু আজ পর্যন্ত 300-র বেশি লোক হতে দেখিনি। আমরা এত বছর ধরে অনুষ্ঠান করেছি, এখন তো প্রায় বন্ধই করে দিয়েছি, কেননা কলকাতা থেকে আমাদের ডাক আসে না বা কেউ অর্গানাইজ করতে চান না। মুখে অনেকে কথা বলেন কিন্তু হয়ে ওঠে না। ফলে আমরা আগে আমাদের নিজেদের ছেলেমেয়েরা যারা নিজেদের পকেট থেকে টাকা খরচা করে এগুলো করতো, তাদেরকে আমরা বারণ করে দিয়েছি, এবং কলকাতায় করবো না যতদিন না পাবলিক ইনভিটেশন আসছে, যতদিন না কোনো ইনস্টিটিউশনাল ইনভিটেশন আসছে, যেটা আমরা অন্যান্য ছোটো শহর থেকে পাচ্ছি। যদি কালনা করতে পারে, যদি বেলডাঙ্গা করতে পারে, যদি বাঁকুড়া করতে পারে, যদি বর্ধমান করতে পারে, যদি দুর্গাপুর করতে পারে, তাহলে এটা ভাবতে হবে কলকাতা কেন করতে পারে না, অসুবিধাটা কোথায়? আপনারা ভেবে দেখুন, যদি পারেন এই ধরনের লেকচার অর্গানাইজ করান। আপনাদের পত্রপত্রিকায়, নানা মিডিয়াতে পরিচিত যদি কেউ থাকেন, সেখানে চেষ্টা করুন যাতে আমাদের আলোচনা করার সুযোগ হয়, লেখালেখির আরও সুযোগ হয়, সেটা লোকের কাছে পৌঁছানোর আরও একটা এফেক্টিভ ওয়ে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, যে ব্যাপারটা নিয়ে আমি কথা বলতে খুব সংকুচিত, কিন্তু না বললেও নয়, সেটা হচ্ছে, দেখুন, নৈতিক সমর্থন বা মরাল সাপোর্ট ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। এবং যারা যারা আমাদের মরাল সাপোর্ট দিয়ে থাকেন, এসে আমাদের পোস্টে কমেন্ট করেন, লাইক করেন, শেয়ার করেন, আপনাদের কাছে আমরা কৃতজ্ঞ, কারণ আপনাদের জন্য এই কাজটা আমরা এগিয়ে নিয়ে যেতে পারছি। কিন্তু দ্যাট ইজ নট এনাফ। খালি পেটে যেমনি ধর্ম হয় না, খালি পকেটেও যুদ্ধ লড়া যায় না। এটা বললে বড়াই করার মতোই শোনায়, তবে বারবার মানে বলতে হয়, সেটাও একটা আক্ষেপের ব্যাপার, যে লোককে বোঝাতে এটা বলতে হয় যে দেখুন, অনেকে যে এই যে একটু আগে বললাম যে অভিযোগ করেন যে আমরা নেতাজির নামে ব্যবসা করছি, লোকের কাছে আর্থিক সাহায্য চাইছি, আমরা টাকা রোজগার করছি লোক নেতাজির নামে। দেখুন, আমি এই কাজটায় একদম পুরো দমে নেমেছি 2018 সাল থেকে। তার আগে আমি জড়িত ছিলাম, কিন্তু আমি চাকরি করতাম। যে চাকরি আমি করতাম
তাতে যা রোজগার আমার ছিল তা বর্তমান সময়ের অন্তত 5 গুণ বেশি। আমি সেটা ছেড়েই এখানে এসেছি। এটা দায়িত্ব সম্পূর্ণ আমার, কিন্তু লড়াইটা তো লড়তে হবে। যদি জনগণের জন্য একটা পাবলিক কজ নিয়ে যখন লড়ছি, তখন পাবলিক সাপোর্ট চাওয়াটা কি অন্যায়? আজকে যারা এই নিউজ পোর্টাল চালান তারা পাবলিক সাবস্ক্রিপশনের বেসিসে চালান। ফিল্ম স্টার যারা আছেন, যারা গান করেন, নানা ফাংশনে আসেন, আপনারা তো টাকা দেন, টিকিট কাটেন, টিকিট কেটেই সিনেমা দেখতে চান, টিকিট কেটেই প্রোগ্রাম দেখতে চান, টিকিট কেটেই আইপিএলে ম্যাচ দেখতে চান, টিকিট কেটেই ফুটবল ম্যাচ দেখতে চান। তাহলে সেখানে যদি আপত্তি না থাকে, তাহলে এখানে কেন আপত্তি? মানে এন্টারটেনমেন্টের জন্য ফিজ চার্জ করলে কোনো অসুবিধা নেই, কিন্তু দেশের কাজে, একটা জনস্বার্থের কাজে যদি আমরা সমর্থন চাই, সেটা বাজে হয়ে যায়। মানে অনেকে যে ভাব দেখেছি, অনেকের মধ্যে যে ভাব দেখেছি যে দেখুন, আপনারা জনগণের জন্য কাজ করছেন বা সমাজের জন্য কাজ করছেন, এটা দেশের ইস্যু, এটা এখানে মানে আপনারা লড়ে যান, শহীদ হয়ে যান। সেই মানসিকতাটা কি ঠিক? দেখুন, লড়তে হলে রিসোর্সেস দরকার হয়, এবং আজকের দিনে টাকা ছাড়া কিছু হয় না। কেননা অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যা কিছু করতে চাই তার জন্য অর্থের প্রয়োজন। অর্থ ছাড়া কিছুই সম্ভব হয় না। আমার ব্যক্তিগত জীবনের যে ঝড়ঝাপটার মধ্যে দিয়ে গেছি গত 1 বছরে, বিশেষ করে গত 6 মাসে, যার ফলে হায়দ্রাবাদ ছেড়ে আজকে আমি গুরগাঁওতে এসে আছি। আমার মানে দেখুন, মানে সেই কাহিনী এখানে সবারই মধ্যে জানানোর বা আলোচনা করার নয়। যারা জানেন তারা জানেন। কিন্তু লড়াই যদি চালিয়ে যেতে হয়, তাহলে তার জন্য রিসোর্স দরকার হবে, তার জন্য সমর্থন, সাহায্যের দরকার হবে। আমি যখনই এ কথা বলি, তখন আমাদের যারা সমর্থক, ফলোয়ার রয়েছেন, তাদের মধ্যে যারা এখনও রোজগার করতে শুরু করেননি বা যারা ছাত্র আছে, তারা এসে বলে যে স্যার, এখনও তো আমি করতে পারবো না, তবে নিশ্চয়ই আগামীতে করব। অবশ্যই আমার বলার উদ্দেশ্য তো তোমাদের দিকে নয়। আমার টার্গেট হচ্ছেন তারা যারা এন্টারটেনমেন্টের জন্য মানে হাজার হাজার টাকা খরচা করতে দুবার চিন্তা করেন না। আমার বলার উদ্দেশ্য তাদের প্রতি যারা বাঙালি বিদেশে রয়েছেন এবং তারা মানে অবলীলাক্রমে তারা বেশ সাহায্য করতে পারেন, তাদের প্রতি। অনেকে করেছেন, মানে দেখুন, আমি সোজা কথা বলি, আমি যে অবস্থায় পড়েছিলাম চাকরি ছাড়ার পরে, আমার খুব সহৃদয় সমর্থক এবং বন্ধুরা আমার পাশে না দাঁড়ালে আমার পরিবার নিয়ে পথে দাঁড়াতে হতো। আজকে পরিবার হয়তো সেই অর্থে নেই, কিন্তু পরিবারের দায়িত্বটা রয়েছে, তো সেটা অন্য কথা। কিন্তু এই যে একটা বড় বেঙ্গলি ডায়াসপোরা রয়েছে, এবং যে কারণে আমি বাংলায় এই ভিডিওটা করছি, যে আপনারা মনে রাখুন, যতবার নেতাজির অন্তর্ধান নিয়ে তদন্ত হয়েছে বা দেশে আলোড়ন হয়েছে, তার সূত্রপাতটা হয়েছে পশ্চিমবঙ্গ থেকে, বাঙালিদের মধ্যে থেকে, এবং আজও তার ব্যতিক্রম হবে না। বাঙালিরা যদি আওয়াজ না তোলেন, আমরা যে লড়াইটা সামনে থেকে লড়ছি, আমাদের সমর্থন যদি না করতে পারেন বা আমাদের পেছনে যদি না দাঁড়ান, যদি দেখুন, লড়াই সবাই তো করতে পারে না, সবাই সৈনিক হতে পারে না, এবং সবাই গিয়ে এটা সম্ভব নয়। আপনাদের জীবন আছে, চাকরি রয়েছে, নানা ধরনের কমিটমেন্ট রয়েছে, অবশ্যই। কিন্তু আমরা যখন সেই দায়িত্বটা নিয়েছি, আশা করব আপনাদের সমর্থন পাবার। এবং যারা জীবনে, দৈনন্দিন জীবনে স্ট্রাগল করছেন, তাদের উদ্দেশ্যে এই কথা বলার আমার উদ্দেশ্য নয়। যারা ছাত্র, যারা রোজগার করছেন না, বা যারা সবে চাকরি জীবনে ঢুকেছেন না, আপনারা আগে সেটেল হন, প্রতিষ্ঠিত হন জীবনে, উঁচু পর্যায়ে যান, তারপরে সাহায্য করবেন। কিন্তু যারা সাহায্য করার অবস্থায় রয়েছেন, তাদের উদ্দেশ্যে বলা। আশা করি মানে যে কথাগুলো বললাম তারা সেগুলো ভেবে দেখবেন। এবং আবার বলে যাই শেষ করার আগে, যে দাবি যদি আমরা তুলতে না পারি, জনমতের চাপ যদি আমরা সৃষ্টি করতে না পারি, শুধু যদি তর্ক বিলাসে এবং কন্টেন্ট ক্রিয়েশন বিলাসে, যেখানে আজগুবি নানা রকমের কথাবার্তা হয়ে যাচ্ছে নানা ইউটিউব চ্যানেলে কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এবং রেভিনিউ জেনারেশনের জন্য, করুন, আপত্তি নেই, কিন্তু দয়া করে কনফিউশন ক্রিয়েট করবেন না। চেষ্টা করুন এই লড়াইটাতে সাহায্য করতে। আমি কত জানি বা আমার কি মনে হয় বা আমার কি ধারণা বা আমার কি ওপিনিয়ন, দয়া করে এগুলো নিয়ে বিশেষ আলোচনা করবেন না, কারণ এগুলো কোনো অর্থ হয় না। আপনি কি ভাবেন বা আমি কি ভাবি, আমার কি ধারণা বা আপনার কি ধারণা, তাতে কারণ কিছু যায় আসে না। যা ঠিক
যা তথ্য দ্বারা প্রমাণিত, যার প্রমাণ আমরা পেশ করেছি বারবার। চলুন ক্যাম্পেনটা সেগুলো নিয়ে করি। কাজ অনেক বেশি, অনেক কাজ বাকি রয়েছে, অনেক দূর যেতে হবে, রাস্তা লম্বা। এবং সেটা যদি আমাদের দায়িত্বটা যদি আমরা পালন না করি, তাহলে আগামী 50-100 বছর ধরেও প্রশ্নটা একই থাকবে। কি জানি বাবা, সরকার যে কেন সত্যি কথাটা বলছে না, কিছুই বুঝতে পারছি না। সরকারের যেমনি দায়িত্ব, সরকারের দায়িত্বটা বুঝিয়ে দেওয়ার দায়িত্বটা আমাদের। সুতরাং আশা করি এটা ভেবে, এটা বুঝে আপনারা এগিয়ে আসবেন, এবং আশা করি আরও কিছু আমরা অ্যাচিভ করতে পারবো বিফোর ইট ইজ টু লেট। কেননা একই জিনিস নিয়ে কত দূর লড়াই করা যায় তা নিয়ে আমার মনেও সন্দেহ রয়েছে। আজকে এইটুকুই। ধন্যবাদ। জয় হিন্দ।